পূজা তোমাকে বলেছি এইসব জামা পড়বে না। কেন, কি খারাপ এইসব জামা? কি খারাপ কিছু না, এটা আমাদের গ্রাম গা, এইসব এগুলো পছন্দ হয় না, মা ওইসব পছন্দ করে না। তোমার পছন্দ করেন তা আমি কি করব? আমার শাড়ি পরে কাজ করতে অসুবিধা হয়, আমি এটা পরে ভালোভাবে থাকতে পারি, কাজকর্ম করতে পারি। ঠিক আছে, তোমার বাপের বাড়ি যাও, আমাদের 20,000 টাকা নিয়ে আসবে। কি বলো? এই না আগের মাসে তোমাকে 50,000 টাকা এনে দিলাম আমার বাপের বাড়ি থেকে। আরে নিজে ব্যবসা লস খেয়েছি, লস হয়ে গেছে, কি করবো আমি? আমার 20,000 টাকা লাগবে। কিসের ব্যবসা করো তুমি? প্রতি মাসে তোমার লস হয় আর প্রতি মাস আমি বাপের বাড়িতে টাকা এনে দেবো, আবার 20,000 টাকা? আমি পারবো না, আমার দাদার ওই ছোট্ট একটা দোকান, তাই দিয়ে আমার দাদার সংসার চলে, আমি পারবো না আনতে। কি পারবো না? তুমি যাবা গিয়ে নিয়ে আসবো 20,000 টাকা। আমি বললাম তো পারবো না, প্রতি মাসে তোমার হ্যাবিট হয়ে গেছে দেখছি 50,000, 20,000, 40,000 করে টাকা আনা। কেন, আমার দাদা কি টাকার গাছ বসিয়ে রেখেছে নাকি যে আমি যাবো আর আমার দাদা আমাকে দিয়ে দেবে? আমি পারবো না আনতে। আমি যদি আজ বিকালে কিন্তু যাবে, কিন্তু আমি যাবো না আনতে। এত চিল্লা চিল্লি কিসের তোমাদের বৌমা? হ্যাঁ, আমি সেই রাস্তা থেকে শুনতে পাচ্ছি তোমার গলা। বৌমা, তোমার এত গলা কিসের? বউ মানুষ একটু আস্তে কথা বলতে পারো না? কেন মা, আপনি কি শুধু আমার গলাটাই শুনতে পাচ্ছেন, আপনার ছেলের গলাটা শুনতে পাচ্ছেন না? আরে বাবা, ও ছেলে মানুষ, ও চিল্লাবে, ও চিল্লাবে, কিন্তু মেয়ে মানুষ, তুমি একটা ঘরের বউ, তার জন্য তুমি গলা ফাটাবে কিসের জন্য? তোমার গলা রাস্তা দিয়েছি। প্রতি মাসে আপনার ছেলে কি ব্যবসা করে যে লস খায়? প্রতি মাসে আমাকে বাপের বাড়ি পাঠাবে, টাকা এনে দাও। কেন, আমার দাদা কি টাকার গাছ লাগিয়ে বসে আছে? এখন বলছে আবার 20,000 টাকা এনে দিতে, আমি পারবো না এনে দিতে। তা বাপু এনে দাও না, আমার ছেলে বলছে আমার এনে দাও না। প্রতি মাসে কেন এনে দেবো? প্রতি মাসে ওরা হ্যাবিট হয়ে গেছে এনে দেওয়া। হ্যাঁ, আগের মাসে 50,000 টাকা এনে, কিসের ব্যবসা করো যে প্রতি মাসে তোমার লস হয়ে যায়? শোনো, আমি জানি ব্যবসা করতে লস লাভ আছে। বাবু চুপ কর, সর, আমার সাথে কথা বলতে দে। শোনো বৌমা, বিয়ে তো দিয়েছে তোমার দাদা, একটা টাকা না করিও দেয়নি, ঠিক আছে? তার বদলে অনেক টাকা আনা হয়ে গেছে, যাই না আপনার ছেলেকে আরো এনে দেব, আমার ছেলেকে আরো টাকা এনে দেবে। আমি পারবো না এবারে এনে দিতে। শোনো, বড়লোক বাড়ির ছেলে দেখে বিয়ে দিয়েছে তোমার ভাই, এত বড় বাড়ি, আমাদের এত সম্পত্তি, তারপরে এত সুন্দর আমার ছেলেটা পেয়েছো তুমি, তারপরে তোমার তো গলাবাজি কিসের গো? হ্যাঁ, তুমি আমার ছেলে যখন যেরকম আনতে বলবে তখন সেরকম আনতে হবে তোমার, বুঝতে পেরেছো তুমি? ছোট্ট একটা মুদিখানার দোকান আমার দাদা, আমার মা নেই বাবা নেই, তা দিয়ে আমার দাদার সংসারটা। প্রতি মাসে গিয়ে যদি বলি দাদা আমাকে টাকা দে, আগের মাসেও 50,000 যেত, তখন আমাকে জিজ্ঞেস করবে না তুই কি করিস টাকা নিয়ে? আমি কি বলবো? হ্যাঁ, আবার এখনই যদি আমি গিয়ে বলি 20,000 টাকা দাও, আমি পারবো না এবারে আনতে, আমি কিছুতেই পারবো না এবারে আনতে। কিসের ব্যবসা করে তাই পারবো না আমি এনে দিতে, প্রতি মাসে টাকা চাইবে কেন? ও, আর তোমার ভাই যখন এই বড়লোক বাড়ি, দোতলা বাড়ি দেখে বিয়ে দিয়েছে আমার ভালো ছেলেটা দেখে, তখন তোমাদের হুঁশ ছিল না? তা আপনারা যখন এতই বড় লোক, আমরা যখন গরিব, তাহলে আপনাদের টাকা কিসের দরকার? প্রতি মাসে তো আমার বাপের বাড়ি দিয়ে টাকা আনান। বড় লোক তাহলে কি মানে আপনাদের বড় লোকের? আমার দাদা গরিব হয়ে টাকা চান, ততবারই দিয়েছে। এর টাকা গরিব ঘরে বিয়ে করাই ভালো ছিল। থাক, তুমি আমার গায়ে হাত দিলে তো আমি এই সংসার করবোই না, আমি চলেই যাবো। আমি করবো না এই সংসার। যাও, চলে যাও। আমি ভালো মেয়ে দেখে আমার ছেলের বিয়ে দেবো আবার, তুমি ভেবেছো কি? হ্যাঁ, এবার বড়লোক মেয়ে দেখে বিয়ে দেবো, যাতে তোকে টাকায় ভরিয়ে দিতে পারে, ঠিক আছে? তুই একদম চিন্তা করবি না বাবু, যাক একদম বের করে দেবো এই বাড়ির থেকে। এখন পূজা, তোমার মুখটা শুকনো শুকনো লাগছে। রাহুল দিয়ে গেল বুঝি? কোথায় রাহুল? দিয়েই চলে গেল? তা ঘরে আসতো তো, এক কাপ চা খেতে পারতো ঘরে বসে, চলে গেল কেন? না বৌদি, আমি একাই এসেছি। তোমার কিছু একটা হয়েছে, চোখ মুখগুলো শুকিয়েও গেছে, রাহুলও আসলো না, কি ব্যাপার কি গো? না বৌদি, আমি একাই এসেছি। একা এসছি মানে? জানো তুমি, তোমাকে তো কিছু বলি না, দাদার ওই ছোট্ট একটা দোকান, দাদা প্রতি মাসে আমাকে টাকা দেয়, তাই জন্য আমার সংসারটা টিকে আছে। আর আমার শাশুড়ি আর আমার বর প্রত্যেক মাস বলে যে তোমার বাপের বাড়িতে গিয়ে টাকা নিয়ে আসো। প্রত্যেক মাসে আমি 50,000, 20,000 কি 30,000 করে টাকা দাদার কাছে নিয়ে আমি দিয়েছি। কি এমন ব্যবসা করে? বলে কি আমার লস হয়েছে, আবার যা তোর বাপের বাড়ি দিয়ে টাকা নিয়ে আয়। এই মাসেও তাই বলেছে আমাকে। রাহুলের মা কিছু বলে না? ওর মা ওর হয়ে সাপোর্ট করে, ওর মা আরো বরঞ্চ বলে আনবি না কেন? বড়লোক ঘর দেখে তোর দাদা বিয়ে দিয়েছে, তুই আনবি না কেন? আমার ছেলে যেটা বলছে সেটাই শুনতে হবে তোকে। এ মাসেও বলেছে 20,000 টাকা গিয়ে নিয়ে আসো। তখন আমি আর চুপ করে থাকতে পারিনি, তখন উত্তর দিয়েছি আমি যে আমি এবছরে আর পারবো না আনতে।
তখন আমার গায়ে হাত তুলেছে, মেরেছে জানো রাহুল। কি বলছো কি? আমি তো ভেবেছি মা ছেলে খুবই ভালো, তা ভালো করেছো তুমি চলে এসেছো। আমি চলে এসেছি, তাই আমি বলেছি ওই সংসার আমি আর করবো না। ঠিক আছে, অনেক দুপুর বলা বেলা হয়ে গেছে, দুপুরও হয়ে গেছে, তুমি হাত পা ধো, যাও আমি তোমাকে খেতে দিচ্ছি। ঠিক করেছো। আর তোমার তুমি ঘরে যাও। বলো দাদার ওই ছোট্ট একটা দোকান, বলো। ঠিক আছে পূজা, চলো তোমাকে খেতে দিই, পরে শুনছি কথাগুলো। পুরো আশ্চর্য হয়ে গেলাম, রাহুলের মাও রাহুলের সাপোর্ট করছে। জানো বৌদি, আমার শাশুড়ি আর আমার বর, ওদের এত লোভ বেড়ে গেছে দিন আর দিন। প্রত্যেক মাসে আমি টাকা নিয়ে নিয়ে দিয়ে না খুব ভুল করেছি। বলো আমার দাদা কি খুব বড় লোক, ওই ছোট্টটা একটা দোকান, ওই দিয়ে তোমাদের সংসার চলে। তার মাঝখান থেকে আমাকেও আমার দাদা দিয়ে দিয়ে আমার সংসারটা বাঁচিয়ে রেখেছে। আমি তো অনেক চেষ্টা করেছি যে সংসারটা করব, কিন্তু ওরা যা শুরু করেছে আর আমি পারলাম না সহ্য করতে। এবারে ঠিকই করলাম যে আমি আর ওই সংসার করব না। ভালোই করেছো তুমি চলে এসছো। এত লোভ হয়ে গেছে টাকা নিয়ে দিতে দিতে না কি বলবো। এখন ভাবছি আমি যে চলে এসেছি, দাদা জানলে আবার দাদা কিছু বলবে না তো? কি বলবে তোমার দাদা? কিছুই বলবে না। আর তোমার দাদাকে বোঝানোর দায়িত্ব আমার। আর অনেক বেলা হয়ে গেছে, যাও, তোমার শরীরটা দেখে মনে হচ্ছে খুব একটা ভালো নেই, তুমি যে শুয়ে পড়ো। ঠিক আছে বৌদি, আমি গিয়ে শুয়ে পড়লাম। হ্যাঁ যাও। কি গরম আজকে। তুমি চলে এসছো? বলছি পূজা এসেছে জানো তো? পূজা এসেছে? হ্যাঁ। পূজা কোথায়? আমি ও খাইয়ে টাইয়ে ওকে বলেছি একটু রেস্ট নিতে। তুমি জানো পূজা একবারই শ্বশুরবাড়ি দিয়ে চলে এসছে। আর তুমি যে প্রত্যেক মাসে পূজাকে 20,000, 30,000, 40,000 টাকা পাঠাতে, ওই আমাকে কখনো তো বলনি। আর তোমাকে কি বলবো, তোমাকে এগুলো বলিনি কেন বলো তো? আর ওদের ঘর সংসার না প্রতিদিন অশান্তি, জানো না? পূজা আমাকে ফোন করতো, সেই দিন আমি 20,000 টাকা করে 20,000 করে মাসে ওদের সংসারটা টিকানোর জন্য দিয়েছি। আর শোনো না, এত পিচাস, সে আমি কি করে বুঝবো যে এত পিচাস? ওর শ্বশুর শাশুড়ি, ওর যা পিচাস গুলোই তো দিতাম। ওর শাশুড়ি শুধু এত পিচাস, ওর শ্বশুর শাশুড়ি শ্বশুর জামাইটা। তুমি টাকাটা দিয়ে না ঠিক করে, এই টাকাটা দিয়ে না ওদের লোভ বাড়িয়ে দিছো। জানো পূজার সঙ্গে কি করছে? পূজার গায়ে পর্যন্ত রাহুলের হাত তুলেছে। আর ওর শাশুড়ি তো বলেইছে যে এই বাড়িতে থাকতে গেলে আমাকে টাকা দিতে হবে, যেমন গরিব ঘর থেকে বড়লোক বাড়ি এসছো, তোমাকে টাকা দিতে হবে। ওকে মেরেছে পর্যন্ত, বুঝেছো? ওর উপর অত্যাচার করছে। কিন্তু তোমার প্রথম টাকা দেওয়াটা উচিত হয়নি। প্রথম যদি টাকাটা না দিয়ে যদি ওদের একটু কোটো কথা শুনিয়ে দিতে, একটু শিক্ষা দিতে, তাহলে তোমার আজকে পূজায় স্বামীর ঘর দিয়ে চলেও আসতো না, এই দিনটাও দেখা লাগতো না। বুঝেছো তো? অন্যায় করেছো টাকাটা দিয়ে। আর আমি কি করে ভাববো? বোন, আমি জানি বোন যদি সুখে থাকে আমার সুখ, কিন্তু বোন যে এত বড় যে পিচাস তা কে জানবে? বুঝতে পেরেছি, তুমি পূজার সুখের জন্য পূজাকে টাকা দিয়েছো, কিন্তু সুখের জন্য না, ওদের লোভ বাড়ানোর জন্য তুমি টাকাগুলো দিয়েছো। বুঝেছো? এখন লোভ হয়ে গেছে। যেমন এই মাসে 20,000 টাকা চেয়েছে, যেই বললো পূজা আনতে পারবে না, পূজার গায়ে হাত তুললো, অশান্তি শুরু হয়ে গেল। এটা যদি প্রথমে পূজা বলতো, কিন্তু তুমি তো দিয়ে লোভ করে ফেলেছো, তোমার দেওয়া উচিত হয়নি। বুঝেছো? ওরাও যেমন অন্যায় করেছে, তুমিও টাকাটা দিয়ে তুমিও অন্যায় করেছো। আমাকে একবার বলা উচিত ছিল তোমার। আর আমি কি করে ভাববো বলো তো? ঠিক আছে, অনেক বেলা গেছে, চলো খেয়ে নেবে, পরে আলোচনা করছি কি হয়। তুমি খেয়ে একটু বসলে কেন? যাও একটু বিশ্রাম নাও, আমি তো বিকালবেলা যে দোকান খুলবে। না, আমি তুমি একটু পূজার সাথে দেখা করে আসি। পূজার ঘরে আছে না? ঘরে তো শুয়ে আছে, তোমার আর পূজার কাছে যেতে হবে না, আমি পূজাকে বরঞ্চ ডেকে দিচ্ছি। তো যাও, পূজাকে একটু ডেকে দাও। এটা ডাকছিস তোর? হ্যাঁ বস। কি হয়েছে পূজা ওখানে? তুই তো শুনলে, আমি তো সবই বলেছি বৌদিকে। হ্যাঁ, তোর বৌদি তো সবই বললো আমাকে। জানিস এ মাসেও 20,000 টাকা চেয়েছে। রাহুল বলেছে কি যা তো দাদার কাছ দিয়ে গিয়ে 20,000 টাকা নিয়ে আয়। তখন আমি বলেছি কি করো তুমি টাকা নিয়ে? এই তো সামনের মাসেও 50,000 টাকা এনে দিলাম। বলে আমি ব্যবসা করি, ব্যবসায় আমার লস হয়েছে যা। যখন আমি প্রতিবাদ করলাম যে আমি পারবো না আনতে, তখন আমার সাথে এরকম অশান্তি শুরু করলো, জানিস না। শোন, তুই একদম ওই বাড়ি আর যেতে হবে না, ঠিক আছে? এবং আমি শুনেছি রাহুল তোর গায়ে হায়াত তো দিয়েছে, একদম যাবি না, ঠিক আছে? ওদের না বেশি লোভ হয়ে গেছে, বুঝলি তো? তুই আমার কাছেই থাকবি, আর তুই কোনো দুঃখ কষ্ট করবি না, আমি আছি তো, ঠিক আছে? কোনো একদম মন সবসময় আনন্দ ফুর্তিতে থাকবি, তোর দাদা বেঁচে আছে এখন, ঠিক আছে? যা, আমি একটু শুতে যাই, তুইও শুতে যা একটুখানি। চল। ও বৌদি, বৌদি কোথায় গেল বৌদি? বৌদি, হ্যাঁ পূজা বলো। কি করছো তুমি? আরে আমি তো রান্না করছিলাম। আরে তুমি চিংড়ি মাছের মালাইকারি পছন্দ করো না, তাই রান্না করছিলাম। আর বক ফুলের বড়া করলাম।
আর তোমার দিয়ে মাছের মাথা দিয়ে ডাল করেছি, বেগুন ভাজা করেছি। তাহলে বৌদি তুমি যখন রান্না করছো, তো আমি তো দেখলাম বাইরে এক বালতি ভেজানো আছে, তো আমি ওই বালতির জামা কাপড়গুলো নিয়ে পুকুর পাড়ে গিয়ে কেচে নিয়ে না আসবো। পূজা, তোমার যেতে হবে না, আমার রান্নাটা হয়ে গেলেই তো হয়ে এসছে, আমি যে কেচে আসবো, তোমার যেতে হবে আমি না। যাই না বৌদি, অনেক জামা প্যান্টও তুমি পারবে না কাচতে। আমি বসে বসে বোর হচ্ছি। হ্যাঁ, তোমার হাতে হাতে একটু করে দিলে উপকার হয় না? যাই পুকুর পাড়ে, আমার না জামা কাপড় কাচতে খুব ভালো লাগে। তারপরে পুকুর পাড়ে গেলে না ওই কাকিমারা আসবে, ওই মাসিরা আসবে, ওদের সাথে একটু গল্পও করতে পারবো, আমার ভালোও লাগবে। ঠিক যাই আছে, না? যখন বলছো যখন পুকুরে গেলে ভালো লাগবে তাহলে যাও। আর কেচে পাড়ে চলে আসবে, কিন্তু আমার রান্না হয়ে গেছে, কিন্তু খেতে দেবো, বেলাও হয়ে যাচ্ছে, ঠিক তাড়াতাড়ি আছে আসবে বৌদি। কিন্তু। ঠিক আছে, তাহলে আমি যাই, আমি তাড়াতাড়ি চলে আসবো। তাড়াতাড়ি আসবে হ্যাঁ? কিন্তু। ঠিক আছে বৌদি। তুমি চলে এসছো দোকান থেকে? হ্যাঁ, বলছি পূজা খেয়েছে? না, পূজা খায়নি, ও পুকুর পাড়ে জামা প্যান্ট কাচতে গেছিল, বুঝেছো? সেই যে জামা প্যান্ট কেচে এসে ঘরে দরজা দিল, আমি এতবার ডাকলাম, সাড়াও দেয় না, কিছু করে না, ঘুমিয়েই আছে কিনা জেগে আছে আমি কিছুই জানি না, দরজা দিয়ে আছে, খাইনি এখনো পর্যন্ত। আরে ওর শরীরটা খারাপ করেছে নাকি, তুমি কি একবার জিজ্ঞাসা করেছো? আরে আমি ডাকছি তো, কোনো সারা শব্দ কিছুই দেয়নি। দাঁড়াও, যে আরেকবার বলি যে তুমি এসেছো। ঠিক আছে, যাও। পূজা, আরে এই পূজা, দাদা এসছে তো। দাদাও কিন্তু সকাল থেকে না খেয়ে বসে আছে, কিন্তু বলো সারাদিন খাটাখাটনি করেছে, বসে আছে, দরজাটা খোলো। পূজা, কি হয়েছে বৌদি? আরে কি হয়েছে তোমার, আমাকে একটু বলবে তুমি? হ্যাঁ, সেই তো পুকুরে গেলে জামা প্যান্ট কাচতে, সেই যে এসে দরজা দিলে, এখনো পর্যন্ত দরজাটা খুলছিলে না। পুকুর পাড়ে গেছিলাম না বৌদি কাচতে, তো ওই মিতা কাকিমা আর সীতা কাকিমা দুজনে মিলে যেন কি বলেছে। কি বলেছে? বলে কি, বড়লোক ঘরে দেখে তোর দাদা তো বিয়ে দিল, তা কি সংসার করতে পারলি না, ছেড়ে ছুড়ে এই কয়দিনেই চলে এলি? অত চোপা থাকলে না সংসার হয় না, আর হবে না চোপা, মা বাবা নেই, দাদা তো আদর দিয়ে দিয়ে তোকে একটা বাদর তৈরি করেছে, একদম গার্জেন নেই মাথার উপরে, ভালো মেয়ে হয়েও উঠিসনি তুই, তা সংসার করবি কি? তোর যা মুখ, চারিদিকে তো লাফিয়ে লাফিয়ে ঘুরে বেড়াস, আমি নাকি চারিদিকে লাফিয়ে লাফিয়ে আমি ঘুরে ওই জন্য বেড়াই। তোমাকে পুকুরে যেতে বারণ করছিলাম, সেটা তো আর বলতে পারছিলাম না, ওই জন্য বলছিলাম তুমি যেও না। আর ওই দুই কাকিমা তো পাড়ায় ওরকমই, ওই যে সীতা কাকিমার বৌমা, সে তো কদিন আগে পালিয়ে গেল, নিজের খোঁজ খবর তো দেখে না, অন্য লোকের খোঁজ খবর নিয়ে বেড়ায়, নিজের বাড়ি কি হচ্ছে সেটা কিন্তু খোঁজ রাখে না। ওই দুই কাকিমাই তো পাড়ায় ওরকম চর্চা করে বেড়ায়, বুঝেছো তো? ওদের তো আর খেয়ে কাজ নেই, লোকের নামে নিন্দা করে বেড়ায়। ওই তো দেখো না, মোড়ের মাথায়, পুকুর পাড়ে, ওই বাজারে যাবে, তাগো রাস্তা দিয়ে ঠিক গল্প করতে করতে যাবে, লোকের নামে নিন্দা করতে করতে। দেখো না, আমি মিশি না এখানে কারোর সঙ্গে, তো বাদ দাও সব কথা। চলো খাবে, চলো, তোমার দাদাও বসে আছে, আসো, চলো খাবে, চলো। পূজা কি বললো? আরে যে পুকুর পাড়ে গেছিল না, তো তুমি পাঠালে কেন পুকুর পাড়ে? আরে মিতা কাকিমা, সীতা কাকিমা, ওই যে ওকে বলেছে দাদার ওখানে এসে বসেছিস, বড়লোক শ্বশুর বাড়ি, সংসার করতে পারিসনি, এইসবই বলেছে, বুঝেছো তো? ওই জন্য আমিও বারণ করেছিলাম পুকুর পাড়ে যেতে। আরে আমাদের কাকিমারা তো জানোই যে এরকম তো লোকের নামে নিন্দা করে বেড়ায়। ওনাদের কি কোনো কাজ নেই, খেয়ে দে, পরচর্চা করানোর কাজ নেই মানে এটাই তো ওদের বড় কাজ, লোকের নামে নিন্দা করা, বুঝেছো? বসে বসে। ঠিক আছে, পূজা খেয়েছে? না, খাওয়ার টেবিলে বসে আছে, চলো খাবে, চলো। পূজা, এ পূজা, তুমি এখানে একা একা বসে কাঁদছো কেন? কি হয়েছে? সবাই উল্টো পাল্টা কথা বলছে বৌদি, ভালো লাগছে না আবার। আচ্ছা পূজা, এমন একটা কিছু করো না যে যারা যারা তোমার উপরে যে কথা বলছে তাদের মুখগুলো বন্ধ হয়ে যাক, বুঝেছো? আর আমি তো জানি তুমি ভালো পড়াশোনা করতে, এখন আমি কি করব বৌদি? যে পর্ব তো বাবা অসুস্থ হয়ে মারা গেল, তারপরে মা মারা গেল, তারপর তো দাদা তোমাকে বেশি তো পড়াশোনা করাতে পারিনি, ওই তো বড়লোক ছেলে দেখে, ভালো একটা ছেলে ভাবছিল, ভালো দেখে বিয়ে দিয়ে দিল। আমার শোনো না, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি বৌদি? এই ঘরে বসে মন না খারাপ করে বসে না থেকে লোকের না কথা শুনে, যতদিন ঘরে বসে থাকবে লোকের কথা শুনতে হবে, ওদের মুখগুলো না বন্ধ করে দিতে হবে। এটা তুমিই পারবে, এমন একটা কিছু করো, ওরা দেখে তখন তোমাকে বলুক, সম্মান করুক, বুঝেছো? কি করবো বলো তো বৌদি? তুমি তো ভালো পড়াশোনা করো, আর তুমি তো পুলিশ হতে চেয়েছিলে, তুমি না পুলিশের পড়াটাই আবার শুরু করো, বুঝেছো? সত্যি বলছো বৌদি? হ্যাঁ, আমি না তোমার দাদা আসলে বলি, বুঝো, এইগুলো যে পূজাকে আমরা পুলিশের তৈরি করি, পড়াশোনা করিয়ে, এরকম ঘরে বসে বন্ধ করলে, চুপচাপ বসে থাকলে হবে? আর ওই তো এরকম ওদের ভয় তো তুমি এরকম বসে বসে কাঁদলে হবে নাকি? ওরা যত তুমি ঘরে বসে কাঁদবে, ওরা তত কথা শোনাবে, তত বলবে, বুঝলে? আর মন খারাপ করো না, চলো ওঠো। তুমি চলে এসেছো?
বলছি আমি না পূজাকে না একটা বুদ্ধি দিয়েছি। ওই লোকের কথা শুনে শুনে না ঘরে বসে বসে শুধু কান্না করছে, আর ও ঘরে বসে বসে যত কান্না করবে পাড়ার লোকে তত পেয়ে বসবে। পূজা তো ভালো পড়াশোনাই ছিল, তুমি এক কাজ করো না, পূজা নাই তোমার বই চাকরি দেবে, সেই বইগুলো নিয়ে আসুক, ওই বইগুলো পড়ুক, বুঝলে? পূজার সাথে কথা বলেছো তুমি? হ্যাঁ আমি কথা বলেছি, তুমি ওই চাকরির বইগুলো নিয়ে আসো, পরে ওই চাকরিগুলো পরীক্ষা দিক। ঠিক আছে। আর পূজার তো পুলিশের চাকরি হওয়ার খুব শখ ছিল, আর আমার তো পূজা ট্রেনিংও নিয়েছে পুলিশে, জানো তো। ঠিক আছে, আমি সব বইগুলো আজকে স্কলারশিপ দিয়ে আমি নিয়ে আসবো আমার জন্য। ঠিক আছে। বাবা রাত্রি 2টো বেজে গেছে। পূজা, বৌদি তুমি এখনো ঘুমাওনি? না গো আমি ঘুমাইনি। তুমি এই রাত জেগে জেগে বই পড়ছো, আমি কি করে ঘুমাই বলো তো? তার জন্য না বসো, তোমার জন্য আমি কফি নিয়ে আসলাম। ঘুমও পাচ্ছিল, কিন্তু বৌদি কি করব, পড়তে তো হবে, না পড়লে কি করে পরীক্ষা দেবো না? আচ্ছা তুমি মন দিয়ে পড়ো, তুমি এই কফিটা খাও, আমি আবার 2 ঘন্টা পরে এসে তোমাকে আবার কফি করে দেবো। ঠিক আছে বৌদি, ঠিক আছে। কিন্তু কালকে পরীক্ষাটা ভালোভাবে দিও কিন্তু পূজা। অবশ্যই বৌদি, পরীক্ষা খুব ভালো করে দেবো আমি, যাতে আমি চাকরিটা পাই। ওই জন্য তো আমি সারা রাত ধরে পড়ছি বৌদি। তুমি চিন্তা করো না, তোমার স্বপ্নটা আমি পূর্ণ করব। আমি তো জানি তুমি আমাদের সবার মুখটা উজ্জ্বল করবে, আর বিশেষ করে পাড়ায় যে কাকিমাগুলো আছে তাদের মুখটা বন্ধ করা আগে দরকার, বুঝেছো? তোমাকে দেখে ওরা শিখুক। ঠিক আছে, তুমি কফি খাও আর পড়ো, অসুবিধা হলে আমাকে ডাক দিও কিন্তু। অবশ্যই বৌদি, তুমি একটু শুয়ে পড়ো বৌদি। না না, আমার ঘুম আসবে না, তুমি জেগে পড়ছো, আমি কি করে ঘুমাই বলো? তার পাশে বসে থাকলে আমি বসে থাকলে তোমার পড়াটাও হবে না। আমি বরঞ্চ ঘরে আছি, তুমি পড়ো মন দিয়ে, ঠিক আছে? আমার বৌদি কতটা ভালো, আমাকে সত্যি খুব ভালো বুদ্ধি দিয়েছে যে নিজের পায়ে দাঁড়া। আজকে আমি আমার বৌদির জন্য এই জায়গায় এসেছি। গোবিন্দ, আমি যেন কালকে পরীক্ষাটা দিয়ে আমি যেন আমার চাকরিটা পাই, তাহলে আমার বৌদি আর দাদা খুব খুশি হবে। তারপরে তো আমার স্বপ্ন আমার বৌদি পূর্ণ করলো, তারপরে আমি চাকরি পেলে আমার বৌদির স্বপ্ন পূর্ণ করব। আমাকে সত্যি খুব ভালো করে পড়তে হবে, আর পরীক্ষাটা দিতেই হবে, ভালো করে আমাকে দিতে হবে। বলছি তুমি না একটু বাজারে যাও, আজকে পূজা আসবে, বুঝেছো? ও আজকে তো পূজা আসবে। হ্যাঁ, আমি 3 মাস ভুলে হয়ে গেছি। গেছে। আর পূজা তো প্লেনে করে আসছে, বুঝেছো? বেশিক্ষণ লাগবে না আসতে। আরে কখন নামবে ও এয়ারপোর্ট? চলে আসবে তাড়াতাড়ি। বলো না, দাঁড়াও, এবারে আসলো। দেখো তো দেখো। আরে পূজা, হ্যাঁ বৌদি। এত তাড়াতাড়ি? দাও আমাকে, দাও একটা। আরে বোন, ভালো আছিস তুই? হ্যাঁ ভালো আছি দাদা, তুই কেমন আছিস? আছি রে বোন। থাক 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 থাক। বস বস বস, এখানে বস, এখানে বসো পূজা, বসো। এখানে বস। অসুবিধা হয়নি তো আসতে? না না, কোনো অসুবিধা হয়নি বৌদি। আজকে আমি যে এখানে দাঁড়িয়েছি বৌদি, পুরো তোমার জন্য বৌদি। আজকে তুমি না থাকলে মনে হয় আমি এই জায়গায় আসতে পারতাম না। জানিস দাদা, আমার মুচিপাড়া থানায় পোস্টিং হয়েছে। তাই? 15 দিন পর জয়েন্ট করতে হবে ওখানে আমার। প্রচুর বড় থানা ওটা। ওটা প্রচুর বড় থানা রে এটা। আর কি বলছিলাম দাদা, আমি যে ডিভোর্স ফর্মে সই করে গেছিলাম, সেটা কি পাঠিয়েছিলি সই বাড়ি? আরে তোর এই ব্যাপারে কোনো টেনশন করতে হবে না, যা করার আমি করে দিচ্ছি। ঠিক আছে, তুই এসব একদম ভাববি না। তুই এগুলো কিছু ভেবো না পূজা, তোমার দাদাটা ডিভোর্স পেপার পাঠিয়ে দিয়েছে। এখন তোমার শুধু এগিয়ে যেতে হবে, শুধু এগিয়ে যাবে, ধাপে ধাপে এগিয়ে যেতে হবে। বৌদি, এবার আমি 15 দিন এখানে রয়েছি, 15 দিন পরে চলে যাব। কিন্তু একটা কথা বৌদি, আমি যা ইনকাম করব আমি তোমার হাতে এনে দেবো। আমি কেন ভুল না করবো? বৌদি, তারপরে তুমি আমার স্বপ্ন পূর্ণ করেছো, এবার তুমি তোমার স্বপ্ন পূর্ণ করবে। ঠিক আছে, তোমার যা কিনতে হবে, আমার- যা দরকার তুমি তাই করবে। ঠিক আমাকে তো আছে? দেখো, আমার একটাই স্বপ্ন যে আমাদের পরিবারটা খুব ভালোভাবে থাকুক, বুঝেছো? আর সেটা তো এখন যে কাকিমারা আছে না, জানো তো পূজা, আমি আগের দিন পুকুর ঘাটে গেছি, ওই মিতা কাকিমা গীতা কাকিমা আমাকে ডেকে বলছে, ও বৌমা শোনো, তোমার ননদ নাকি পুলিশে ট্রেনিং এ গেছে, নাকি এবার বড় পুলিশ অফিসার হবে। আর কিন্তু এসব নিন্দা করছে না, বলছে আমরা এখন খুব খুশি যে আমাদের গ্রামের এই মেয়েটা এখন পুলিশ অফিসার হবে, যে স্বামীর অত্যাচার সহ্য করছিল। আমার যা শুনে কি ভালো লেগেছে পূজা, জানো না।
আর কাকিমা এখন আগের মতো নেই তো, ওরা তো তোমার এই পুলিশের কথা নিয়ে সারা গ্রামে বলে বেড়াচ্ছে, জানো না। আজকে আমি এই জায়গাটা সত্যি বৌদি তোমার জন্য এসেছি। এই শোনো, তুমি বসে আছো কেন? যাও বাজারে যাও। ঠিক আছে এবং তুই ফিরে চলে আমি একটু বাজার থেকে আসি, ঠিক আছে? চলো বুঝে হাত মুখ ধুয়ে নেবে, আমি লুচি তরকারি করেছি ওটা খেয়ে নেবে। চলো। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। শুভ সন্ধ্যা। আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি। আপনারা তো আমার ভিডিও দেখেনি, ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো। আর গতকালের ভিডিওতে যারা যারা কমেন্ট করেছেন, জবা দেবী, জবা চক্রবর্তী, সোমা ব্যানার্জি, আর হচ্ছে শ্যামল দাস, সৌরভ ঘোষ, জলি শিকদার, শ্যামনগর থেকে সৌরভ ঘোষ, জলি শিকদার, গৌরী শর্মা, আর জয়া ঘোষ। তা আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য এবং ভিডিওতে ভালোভাবে কমেন্ট করার জন্য। তো আপনাদের সবাইকে আমি শুভ বিজয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। নমস্কার। সবাইকে শুভ বিজয়া।